চারপাশ আলোকিত, বাইরে কোলাহলপূর্ণ চারপাশ। মা এসে ডেকে গেছে দুবার। শাড়িটি পরে কোনো মতে নিজের ঘরে এসে দুয়ার দিয়েছে। এ মন খারাপেরা বলিহারি, সময় অসময়ে বোঝে না নাকি? আজ বেশ বুঝতে পারছে বড় হয়ে গেছে সত্যি। জন্মদিন ছিল তার সব থেকে আনন্দের দিন, অথচ আজ যেন কোনো আনন্দ তার মন ছুঁতে পারছে না। আজ তার আপাই এরও বিয়ে, কত শত পরিকল্পনা এঁটেছিল এতদিন, অথচ মন যেন আজ তাকে দুর্বল রাখার জন্য আটঘাট বেঁধে নেমেছে। কত আশা নিয়েছিল হয়তো ওই অবাধ্য লোকটা আসবে, কিন্তু আসলো না। ফুপিমা বলেছিল রুদ্ধ অনেক খুশি ছিল এ প্রথম বাংলাদেশের বিয়ে অ্যাটেন্ড করায়। লোকটা তার সাথে অভিমান করে বাড়ি আসবে না? দুপুরে তো দেখলো দাদা ফোনে কথা বলছিল লোকটার সাথে, কত করে বলল এসো, তাও কি আসবে না? এত অভিমান, এত রাগ। তীব্র বেগে বাতাস বইছে, জানালার পর্দাগুলো উড়ছে। বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। শরীরে জড়ানো সেই শাড়িটি, লোকটার সব দিকে নজর। আকস্মিক তার ভাবনার সুতো কাটলো গাড়ির হর্নের শব্দে। ওরে অলিন্দ দিয়ে বাড়ির বাইরেটা স্পষ্ট দেখা যায়। আকস্মিক চিরচেনা গাড়িটি সামনে থামতেই থমকালো নোঙর। গাড়িটাতে রুদ্ধর। গাড়ি থেকে নামলো কেউ, তবে দেখতে পেল না কাউকে। আর দাঁড়াতে পারল না নোঙর, মন যেন বাঁধ ভাঙল। দৌড়ে ছুটে গেল নিচের দিকে। নিচে নামলো। নিচে নামতে মায়ের সাথে দেখা হলো। কণিকা মেয়েকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলল, মা সাজেসনি কেন? এমন হচ্ছে কেন? কণিকার কথা শেষ হতেই কেউ বলল, আজ থেকে কোনো সমস্যা হয়নি তো নানু ভাই? শরীর ঠিক আছে তো? মেয়ের থেকে দৃষ্টি সরিয়ে দরজার পানে তাকালো কণিকা। রুদ্ধকে দেখে হাসি মুখে এগিয়ে গেল সেদিকে। সবাই এলে এখানেই, সবাই এটা ওটা জিজ্ঞেস করছে। অদূরেই দাঁড়িয়ে নোঙর। কণিকা এবার সবাইকে সরিয়ে বলল, সব তো তোরা, বাবা আসতো, তুমি একটু রেস্ট নাও। বলে হাত ধরে অন্দরের দিকে এগিয়ে গেল। নোঙরের সামনে দিয়ে রুদ্ধ প্রবেশ করলো অন্দরে, কিন্তু ঘুরেও তাকালো না একবার। বিস্মিত হয়ে তাকিয়ে রইল নোঙর। লোকটার হাতে মাথায় ব্যান্ডেজ, বন্ধুকে সাথে নিয়ে এসেছে। ওর দিকে তাকালোও না একবার। ছলছল করে উঠল নোঙরের রাখি জোড়া। কেন হলো সে জানে না, জানতেও চায় না। তীব্র বাতাস বইছে এখনো, তবে বৃষ্টি নেই। শীতল পরিবেশ, বাড়ি ভর্তি লোক। এইদিকে ভরপুর চিন্তা নিয়ে এদিক ওদিক ছুটছে প্রবীণ শেখ। এমন মুহূর্তে পরিবেশ দেখে সে বেশ চিন্তিত। বৃষ্টি হলে তেমন কোনো ক্ষতি হবে না সেই ব্যবস্থা নেওয়া আছে, কিন্তু তবুও অনুষ্ঠান বাড়ি বৃষ্টি হলে কেমন ব্যাপার। বুক জুড়ে অদ্ভুত যন্ত্রণা। আর কয়েক মুহূর্ত, অতঃপর তারা তার মেয়ের জন্য পর হয়ে যাবে, আপন হবে অচেনা একটা বাড়ির মানুষ। ভাবতেই কম্পিত হয় বুক। সন্ধ্যা গড়িয়ে রজনী মেতে দিতে রাজত্ব চালাচ্ছে, আর অন্য কিছুর মাঝেই হৃদয়রা বেরিয়ে পড়বে। রাতে অনুষ্ঠানের কারণ অনেক দূর থেকে মানুষ আসবে, যেন সময় এসে পৌঁছাতে পারে। স্রোতকে সবে সাজিয়ে দিয়ে গেল। লাল টুকটুকে লেহেঙ্গা পরিহিত স্রোতের বক্ষ ধুরুধুরু করছে এখনো। অতপর দীর্ঘ প্রতীক্ষার পর সেই দিন এলো বুঝি। দায়িত্ববান এক পুরুষের আগমন ঘটছে তার জীবনে, যে কিনা সবসময় আগলে রেখেছে তাকে। স্রোতের জীবনে যেন চাওয়া বলতে আর কিছু রইল না। একটাই আশা, যেন মানুষটাকে সে ভালো রাখতে পারে, যেমনটা তাকে রাখে সবসময়। মেয়েদের জীবনে পিতার পরে আগমন ঘটে নিজের একান্ত পুরুষের, যে তার অর্ধাঙ্গ, তার এগিয়ে যাওয়ার পথে। তবে সে সব কিছুতেই কোথায় যেন বুক চিনচিন ব্যথার চিহ্ন রয়ে যায়। এ বাড়ি, এ ঘর, এ ছাদ, এ পরিবেশ যে তার অভ্যাস। এ অভ্যাস পরিবর্তন হবে, করবে কি করে পরিবর্তন? প্রতিদিন সকালে বাবার ডাকে ঘুম থেকে ওঠা, 5 বোনের খুনসুটি, তার ছোট নোঙরের দুষ্টুমি। তরি নোঙর ছোট বলে ওদের দুজনকে একটাই ঘর দেওয়া হয়েছে, কিন্তু নোঙর বেশি সময় তার সাথে ঘুমোতে চায়। এই ঘুমানো নিয়েও কত ঝামেলা করতো মেয়েটা। মায়ের বকুনি, ছোট মায়ের আদর, ছোট বাবার মিষ্টি ভালোবাসা, ফুপিমাদের আদুরে আলাপ, সব তো এ বাড়িতেই রাখা। এসব নিয়ে কেন যাওয়া যাবে না? আর এই চিরচেনা সুবাসটা, এটা কি সেখানে পাবে? মানুষ বলে নিজেদের বাড়ি কুঁড়ে ঘর হলেও সেখানে আলাদাই প্রশান্তি থাকে, ভিন্ন সুবাস থাকে যা মানুষকে প্রশান্তি দেয়। স্রোত জানে এটাই নিয়ম, এটাই কালের বিবর্তনে হয়ে এসেছে। এবং
এখন যেমন এ বাড়িটা ছাড়া থাকতে হবে তা নিয়ে কষ্ট হচ্ছে, এমন কোনো একদিন ওই বাড়িটা এবং যে ঘরে গিয়ে উঠবে ওই ঘরটা আরও বেশি অভ্যাস হয়ে পড়বে। এ বাড়িটা তো সে আমানত হিসেবে ছিল, সৃষ্টিকর্তা আমানত স্বরূপ তার বাবা মায়ের কাছে উপহার হিসেবে পাঠিয়েছিল। সে আমানতই এখন সসম্মানে তুলে দিচ্ছে স্বামী নামক মানুষটির কাছে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে ধরণীতে। এবার সময় তার কাছে যাওয়ার। মেয়েদের কখনো দৃষ্টি কোনো ঠিকানা হয় না, নির্দিষ্ট কোনো ঠিকানা হয় না। জন্মের পর থেকে বাবার বাড়িতে, তারপর পূর্ণ বয়স হলে স্বামীর বাড়ি, অতঃপর সন্তান হলে তাদের সাথে, অতঃপর চিরচেনা চিরস্থায়ী কবর। জীবন অদ্ভুত, তাই না? কত মায়া, কত স্মৃতি জড়িয়ে থাকে সব কিছুতে। যেমন এ বাড়িটিতে আছে। বিছানায় হেলান দিয়ে বসে আছে স্রোত। দীর্ঘ সময় সাজার জন্য পিঠে ব্যথা করছিল, তাই ছোট মা এখানে একা ওকে রেস্ট নিতে বলে গেছে। ছাদে স্টেজ করা হলেও ওখানে বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে বসার নিয়ম গ্রামে নেই। গ্রামের মানুষ অন্য চোখে দেখে, তাই ওর জন্য বসার ঘরে ব্যবস্থা করা হয়েছে। ঝুনঝুন শব্দ করে কানে আসতেই ধ্যান ভাঙল স্রোতের। ওপাশ থেকে কেউ মিহি কণ্ঠে বলল, আসবো আপু? নোঙরের কণ্ঠ পেয়ে বুকটা যেন ধক করে উঠল, চোখটা ভারী হলো একটু। একটু পর তো এই কণ্ঠটার শুনবে না, নিজেকে ধাতস্থ করলো স্রোত। বলল, আয়, অনুমতি নিচ্ছিস কেন? বেশ পাকা হয়ে গেছিস। নোঙর হাসলো, হাতে শরবতের গ্লাস। চমকালো আর একবার স্রোত। এটা আশ্চর্য ব্যাপার, তার বোনকে তো সহজে কেউ বলেও কাজ করাতে পারে না, আজ তার জন্য শরবত নিয়ে এসেছে। এলো নোঙর, শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খা আপু, আমি বানিয়েছি তোর জন্য। কতক্ষণ যাবত সেজেছিস? এবার বাদ ভাঙল স্রোতের আখিরা। টুপ টুপ করে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রুজল। শরবতের গ্লাসটা নিয়ে সাইডে রেখে বোনকে টেনে বুকে জড়িয়ে ধরে পড়ল, আমার নঙ্গল সোনা বড় হয়ে গেছে। নোঙর চুপ রইল। সেও আজ লাল টুকটুকে শাড়ি পরেছে, মুখে কৃত্রিম সাজ নেই, কিন্তু মোহনীয় লাগছে। বোনকে চুপ দেখে স্রোত বলল, মন খারাপ বাচ্চা? অমনি ফুপিয়ে উঠল নোঙর। মুহূর্তে হাউমাউ করে কেঁদে উঠল, কান্নারত কণ্ঠে বলল, আপু তোর কিছু আমার লাগবে না, আমি বিছানায় অল্প জায়গা নিয়ে ঘুমাবো। তোর ঘরেও যাব না ঘুমাতে, তোরই আপু সাথেই ঘুমাবো। তোর কোল বালিশও লাগবে না আমার, তোর শাড়ি চুড়ি কিছুই আমার লাগবে না। তোর বইও নষ্ট করব না আমি, তোর চশমাও লুকিয়ে রাখবো না। তোকে আমি একটুও জ্বালাবো না। তুই থেকে যা না আপু, তুই আমায় ছেড়ে চলে যাস না আপু। তোর কিছু আমার লাগবে না, তুই থাক আপু। তোকে বলে কেঁদে উঠল শব্দ করে। স্রোত ঠোঁট কামড়ে কাঁদল। ও যদি বুঝতে দেয় ও কাঁদছে, তাহলে মেয়েটা আরও কাঁদবে, আর বেশি কাঁদলে অসুস্থ হয়ে পড়বে মেয়েটা। স্রোত সান্ত্বনা দিয়ে বলল, আসবো তো আমি, পরশুই তো চলে আসবো আবার। এমন করে না সোনা। নোংরও বেশ কিছুক্ষণ পর শান্ত হলো, নাক টেনে বলল, ছাড়া আমি এ বাড়িতে থাকবো কি করে? স্রোত কিঞ্চিত হাসলো, দুষ্টুমির ছলে বলল, এই বাড়িতে থাকবি কেন? তোকে তো রুদ্র ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিব। মুখ ফুলালো নোঙর, দীর্ঘশ্বাস টানলো। ওই লোকটা তাকে দেখেও এড়িয়ে যাচ্ছে। মিনমিনিয়ে বলল নোঙর। উনি ভালো না আপু, উনি ভালো না, উনি আমায় দেখেও এড়িয়ে যায়। অবাক হলো স্রোত, সাথে খুশি হলো। বোনটার মন গলেছে বুঝি। স্রোত বোনকে উঠিয়ে চোখ মুছে দিয়ে বলল, কষ্ট হচ্ছে বুঝি? রুদ্র ভাইয়ের আচরণে তোর মন খারাপ লাগছে সোনা? ভালোবাসিস তাকে? চমকালো নোঙর, থমকালো, শুকনো ঢোক গিলল, বসলো না আর এখানে। চঞ্চল পালক ফেলে নিমেষে স্থান ত্যাগ করলো। দৌড়ে পালালো এক প্রকার। উত্তর দিল না মেয়েটা। মেয়েটা এখান থেকে পালালো নাকি নিজের থেকে? এমন কেন করছে মেয়েটা? কিছু কি হয়েছে? কি হয়েছে? বিয়ে না করার কারণ কি? আসলেই তো ছোট, বাড়িতে আরও বোন আছে, তাই নাকি অন্য কিছু? রুদ্ধ থেকে ভালো কাউকে পাবে না তার বোন, নিঃসন্দেহে নিঃসংকোচে চোখ বন্ধ করে বলতে পারবে সবাই। নোংরও দেখেছে রুদ্ধর প্রতি দুর্বল, এমনকি যে মেয়ে কিছু নিয়ে মাথা ঘামায় না, সে মেয়ে রুদ্ধর খাওয়ার দাওয়ার প্রতিও নজর রেখেছিল। এই বিষয়টি কারোর চোখে এড়ায়নি। তাহলে হুট করে কি হলো?
তরি বলেছে নূপুর হারানোতে কতটা বিচলিত ছিল। তরি বলেছে নূপুর হারানোতে কতটা বিচলিত ছিল। অদ্ভুত লাগছে সব কিছু। কোনো না কোনো হেতু তো আছেই। টুং করে শব্দে হুঁশ ফিরল স্রোতের। মুঠোফোনে দৃষ্টি দিল, অমনি দৃষ্টিপাত ঘটে। চোখে মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল। অন্যরকম শান্তি ভিড় করলো সব মন খারাপের মাঝে। এক টুকরা সুখ হয়ে মানুষটি। একটি বার্তা যেন পুরো দেহ শীতল করে দিল, যেখানে লেখা, আমার হওয়ার জন্য তৈরি তো মহারানী? আমি আসছি আপনাকে একেবারে নিজের নামে লিখে নিতে। নোংর বেশ চঞ্চল স্বভাবের। সে চঞ্চলতা যেন সবসময় প্রময় প্রকাশ করে। নোংরের অদ্ভুত একটা অভ্যাসও আছে, হোঁচট খাওয়া। হাঁটতে গেলে মাঝে মাঝেই শুকনো জায়গায় ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। যেমন এখন সিঁড়ি থেকে যখন নামতে যাবে ঠিক তখনই মুখোমুখি হলো কারো, ব্যালেন্স হারালো। পায়ের ওপর অমনি পড়তে গিয়েও বলিষ্ঠ হাতে ধরে ফেললো কেউ। শক্তপোক্ত একটি হাত আঁকড়ে ধরলো তার কোমর। হাফ ছাড়লো যেন। পরক্ষণেই মানুষটির কথা মাথায় আসতেই ছিটকে দূরে দাঁড়ালো। আশেপাশে দৃষ্টি বোলালো, মানুষকে কেমন করে তাকিয়ে আছে আড়ষ্ট হয়ে। ঠিক তখনই কর্ণপাত হলো গম্ভীর স্বর, দেখে চলবেন তো মিস নোঙর? বয়স হয়েছে এখনো হাঁটতে পারেন না? আশ্চর্য। সামনে থাকা রুদ্ধর কথায় আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছালো নোঙর। নিষ্প্রভ হয়ে তাকিয়ে রইল, বক্ষে চিনচিন ব্যথার আবেশ পেল। লোকটাকে তাকে কী নামে ডাকলেন? লোকটা তো ওকে এই নামে ডাকে না, এমন করছে কেন লোকটা? ঠিক সেই সময়ই এলো রেহানা আর রুম্পা। তড়িঘড়ি করে শুধালো রেহানা। কি হয়েছে নোঙর? রুম্পা অদ্ভুত স্বরে বলল, নিশ্চয়ই এবার পড়ে গিয়েছিলি, হাঁটতে পারিস না নাকি? অদ্ভুত। ইস, রুদ্রভাই কত অসুস্থ, ওনার উপরই তোর পড়তে হলো। রুদ্ধ অসুস্থ কথাটি কানে যেতেই মস্তিষ্ক খুলল নোঙরের। আসলেই তো লোকটার এক হাত তো ব্যান্ডেজ। এতক্ষণে রুদ্ধ কিঞ্চিত দূরে গেছে। নোঙরের কারো কথায় উত্তর না দিয়ে কয়েক কদম এগিয়ে গেল, উৎকণ্ঠ হয়ে শুধালো, আপনি ঠিক আছেন? লাগেনি তো? নোঙর প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই রুদ্ধ এক কাণ্ড করলো। নোঙরের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে ওকে এক প্রকার পাত্তা না দিয়ে প্রস্থান করলো। বিস্মিত নয়নে তাকিয়ে ছলছল করে তাকিয়ে রইল নোঙর। কি হলো এটা? এটা ছলছল করে উঠল নেত্রজোড়া। তাকিয়ে রইল অনিমেষ। সময় ফুরালো, ঘড়ির কাঁটাও ঘুরল এবং সকল অপেক্ষার অবসান ঘটল তখন, যখন ফুলে সাজানো একটি গাড়ি এসে থামল পরিপূর্ণ দিবাসের ফটকে। পিছনে আছে আরও অনেকগুলো বাইক এবং গাড়ি। হৈ রই পড়ে গেল নিমেষে। বর এসেছে, বর এসেছে বলে চিৎকার করে উঠল বাচ্চারা। স্রোতের গলা শুকিয়ে এলো, চোখে মুখে প্রশান্তি ছেয়ে গেল নিমেষে। বক্ষে যেন এক প্রকার তাণ্ডব শুরু হলো। যেন তেন তাণ্ডব না, হৃৎপিণ্ডটা যেন সহসা বেরিয়ে আসবে। হৃদস্পন্দন নিজের গতি বৃদ্ধি করলো। এখনই যেন মারবে তাকে। নিজের আত্মায় নিজেকে নিঃশেষ করে দিবে। কিঞ্চিত ঘাম জমল ললাটে। দেশে এ কেমন অদ্ভুত অনুভূতি! শরীরটা যেন অদ্ভুতভাবে টানছে। শ্বাস প্রশ্বাসের পরিমাণ বাড়ছে। এমন কেন হচ্ছে? মরি মরি ভাব যেন। একটু আগেই ওকে নিচে এনে বসিয়েছে। বসার ঘরের একটা সুন্দর স্টেজ করা হয়েছে। সোফা খামচে ধরল স্রোত। পাশেই বসা তরি, রুম্পা, রেহানা। রুম্পা রেহানা তড়িঘড়ি করে দৌড় দিল। তরিও নামলো আস্তে ধীরে। ও নোঙরের মতো অন্যদের মতো অত সুন্দর করে হাঁটাচলা করতে পারে না। এখন পর্যন্ত তো কয়েকবার হোঁচট খেলো। এর মাঝে প্রবেশ করলো শ্রাবণ। আকস্মিক প্রবেশ করায় মুখ থুবড়ে তরি গিয়ে পড়ল শ্রাবণের বক্ষে। হুট করে এমন কিছু ঘটায় খেই হারালো দুজনেই। কয়েক কদম পিছিয়ে গেল শ্রাবণ। দিশা না পেয়ে আঁকড়ে ধরল তরির কোমর। চোখ মুখ খিচে বন্ধ করে আছে তরি। শ্রাবণও আশ্চর্য বনে গেল। কি হলো এটা? তরি কি কর্তব্য বিমূঢ় হয়ে আছে। থমকাল যেন, নিঃশ্বাস থমকে গেল যেন পৃথিবী। এতটা কাছাকাছি তারা কখনো আসেনি। শ্রাবণের নিঃশ্বাস আছড়ে পড়ছে তরির মুখময়। তন্মধ্যে হুঁশ ফিরল শ্রাবণের। ছিটকে দূরে সরল, খিটখিটে কণ্ঠে বলল, তোরা কি দেখে চলতে পারিস না? ছেলে দেখলেই তোদের বোনদের শরীরে এসে পড়তে হবে। সামলাতে পারিস না নিজেকে? আশ্চর্য। শ্রাবণের এহেন কথায় চমকালো তরি। আশেপাশে তাকালো।
তাকিয়ে আছে কয়েকজন। আর শ্রাবণ কি বলল, কথাটা যেন খোঁচা দিয়ে বলল। তরি রেগে দাঁতের দাঁত চেপে বলল, মানেটা কি? কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? দোষটা আপনার, ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছিলেন, আবার আমায় কথা শোনাচ্ছেন। আর বোনেরা মানে কি? কি বলতে চাইছেন স্পষ্ট বলুন। শ্রাবণের চোখ মুখের রং পাল্টালো। মেয়েটা তার মুখে মুখে তর্ক করছে। বেশি গলার জ্বর বেড়ে গেছে এই মেরিদানিং। সে যে কিনা ওর সাথে কথা বলতে ভয় পেত, সে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে। শ্রাবণ রাগ দেখিয়ে বলল, তোকে আমি বলতে বাধ্য নই, বেশি চ্যাটাং চ্যাটাং কথা বললে থাপ্পড়ে কান লাল করে দেব। শ্রাবণের প্রত্যুত্তরে তরি তাচ্ছিল্য হেসে বলল, মানুষের ক্ষতি ছাড়া আর কি করতে পারেন আপনি? তরির কথায় শ্রাবণের রাগ বাড়ল কয়েক গুণ। ধপধপ করে আগুন জ্বলল যেন মাথায়। মেয়েটা বলছে কি? সগ্রাবণ তরি ঝগড়ায় এতটাই মগ্ন, আশেপাশে মানুষ যে তাকিয়ে আছে তার দেখেও নি। চিৎকার শুনে মিতা বেগম আর কণিকা এগিয়ে এলো। শ্রাবণ রাগে মারার জন্য তেড়ে যাবে, অমনি এসে মিতা ছেলেকে থামালো। কর্কশ কণ্ঠে বলল, আহা, করছিস কি শ্রাবণ? কদিন ধরেই দেখছি মেয়েদের সাথে এমন ব্যবহার করছিস। বুদ্ধি জ্ঞান কি লোপ পেয়েছে? শ্রাবণ মায়ের কথায় ক্ষিপ্ত হলো আরও। চোখ রাঙিয়ে তরির দিকে তাকালো। তরি প্রস্থান করলো তখনই। কণিকা বেগম আশাহত হয়ে শ্রাবণকে সুন্দর করে বুঝিয়ে দিল ছেলেটার যে কি হয়েছে কে জানে। আজকাল সদর দরজার সামনে এক ঝাঁক তরুণ তরুণীর ভিড় জমেছে। একদল সদর দরজার ওই পার, তো আর একদল সদর দরজায় এই পার। মাঝে ঢালস্বরূপ আছে লাল একটা ফিতা। নোঙরের হাতে শরবত আর মিষ্টির ট্রে। মাঝ বরাবর দাঁড়িয়ে আছে নোঙরের পাশেই তরি। তার আজ মন বেজায় ভালো। লোকটাকে কথা শোনাতে পেরে বেশ লাগছে। কত বড় আস্পর্ধা ওর বোনদেরও টানছিল। তরি বেশ বুঝেছিল নোঙরকে ইঙ্গিত করে বলেছে লোকটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকার কারণ দুই দলের দর কষাকষি। নোঙরদের দাবি তাদের বলা অর্থ না দিলে তারা বাড়িতে ঢুকতে পারবে না, আর ছেলেপক্ষের দাবি তারা এমনিতেই ঢুকবে। নোঙররা মাত্র 20,000 টাকার বিনিময়ে রাস্তা ছাড়তে রাজি, কিন্তু ছেলেপক্ষ 5,000 টাকার 1 টাকাও বেশি দিতে রাজি না। অতঃপর বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর হৃদ গাড়ি থেকে এগিয়ে এলো, বলল, তোরা আমার শালিকাদের সাথে ঝামেলা করছিস কেন? ওরা যা দাবি করছে তাই হবে। আফটার অল হৃদের শালিকা বলে কথা। এর মাঝে মায়ান ফোন কেটে বলল, বাহ, বিয়ে হতে না হতেই ভাইদের ভুলে শালিকাদের সাইড নিচ্ছিস। এটা একদম ঠিক না ভাই, এর ঘোর বিরোধিতা করছে। মায়ানের কথায় রেহানা হেসে উঠে অন্যদিকে তাকিয়ে বলল, কারণ ভাইয়া জানে তার শালিকারা ঠিক, আর এইটুকু অ্যামাউন্ট তো তার জন্য কিছুই না। অমনি মেয়ে পক্ষের সবাই হই হুল্লোড় করে উঠল। অতপর নোঙরের হাতে টাকা দিল মায়ান। কেচি দিয়ে ফিতা কাটার পর মিষ্টি আর শরবত খেয়ে প্রবেশ করতে দেওয়া হলো। সবাই আগে আগে প্রবেশ করলেও মায়ান সবার আগে থেকেই প্রবেশ করল। রুম্পা, তরি, নোঙর, রেহানা দাঁড়িয়েছিল ওখানেই। সবাই যেতে তরি, নোঙর, রুম্পাও চলে গেল। রেহানা যাবে ঠিক তখনই পিছন থেকে কেউ বাদ সাধল। পুরুষালী মিহি কণ্ঠে বলল, শাড়ি নট ব্যাড, আই লাইক ইট। থামল রেহানা, পিছন মুড়ে তাকালো। সে স্পষ্ট বুঝল কথাটা তাকেই বলা হয়েছে। খানিকটা ভড়কালো, দুষ্টুমির ছলে বলল, ও আপনিও এসেছেন? রেহানা মায়ানকে দেখলেও না দেখার ভান করেছিল। লোকটা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। অসভ্য একটা। ঠোঁট বাঁকিয়ে হাসলো মায়ান। দুষ্টুমির ছলে বলল, আমি এতক্ষণ তর্ক বিতর্ক করছিলাম, চোখের সাথে সাথে কানটাও গেছে বোধহয়। ডাক্তার দেখান, যদিও না দেখালেও আমার সমস্যা নেই। বলে শীষ বাজাতে বাজাতে প্রস্থান করলো। রেহানা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এখানেই। কি হলো ব্যাপারটা? কি বললো ছেলেটা? মানে কি? অদ্ভুত পাগল লোক একটা। অতপর সে মহেন্দ্রক্ষণ যে প্রহরে শুরু হলো প্রণয়ের নতুন এক উপন্যাস, নতুন এক পথ চলার গল্প, নতুন এক বন্ধন সম্পর্কের সমীকরণও পাল্টালো। এই বাড়িটি চিরতরে আখ্যায়িত হলো বাবার বাড়ি নামে। পর হলো আপন, আপন হলো পর। পরিণয় প্রহরের শুভ সূচনা।
স্রোতের কাছে কাজী সাহেব এলো, সাথে এলো স্রোতের বাবা, হৃদের বাবা সহ আরও সবাই। বুকটা যেন এফোর ওফোর হয়ে এলো প্রবীণ শেখের। দাম্ভিক মানুষটা যেন খেই হারালো। মেয়ে পাশে বসলো, নোংর পাশে গুটিসুটি করে বসা। কণিকা তার ঠিক পেছনে। প্রবীণ শেখ আগলে নিল মেয়েকে। কাজী বলল, এবার বলো মা, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। চুপ রইল স্রোত। মাথায় ভিড় করলো এত বছরের সব স্মৃতি। বাবার হাত ধরে পথ চলা, বড় হওয়া, কষ্ট হচ্ছে তার, কি নিদারুণ জ্বালা। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপু আমি যাব না। আপু আমি বিয়ে করব না। সবাইকে চলে যেতে বলো। আমি বিয়ে করব না। আমি এই সমাজ মানি না। আমি এখানেই থাকবো। আমি যাব না। স্রোতের আর্তনাদে যেন কেঁদে উঠল পুরো বাড়ি। কেন এই নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই? কেন তাদেরই যেতে হয়? তাহলে কেন এত মায়া দিয়ে বড় করা হয়? তাহলে না তারা কিছু তার এই বাড়ির মানুষদের চাই, এই স্মৃতিগুলো চাই, শৈশব চাই। কেন সে বড় হলো এত তাড়াতাড়ি? কেন? প্রবীণ শেখ শক্ত করলো নিজেকে। সে ভেঙে পড়লে মেয়েটা পাগলামি করবে। কণিকাকে রেবেকা ধরে আছে, সেও কাঁদছে। স্রোত এবার মাকে বলল, ও আম্মু, তুমি আমায় মারো বকো, তবুও রেখে দাও আমায় এই বাড়িতে। আমি থাকবো কি করে তোমাদের ছেড়ে? আমি যাব না আম্মু। আমার নরতির ওদের ছেড়ে আমি থাকতে পারি না মা। আমায় কেন বিয়ে দিচ্ছ? প্রবীণ শেখ কিছু বলবে, তখনই হৃদের বাবা কাঁধে হাত দিল, ইশারা করে কিছু বলল। প্রবীণ শেখ দীর্ঘশ্বাস ছাড়ল। অমনি কেউ এসে আর এক হাত আঁকড়ে ধরল স্রোতের, সাধ্য স্বরে বলল, আমি তোমার অপেক্ষা করছি স্রোত। থমকালো স্রোত, সিক্ত চোখে তাকালো। হৃদ এসেছে। প্রলয় শেখ তৃপ্তির শ্বাস টানলেন, প্রশান্তি পেলেন, ভরসা পেলেন। প্রবীণ শেখ বললেন। অদ্ভুতভাবে থেমে গেল স্রোত, নির্লিপ্ত কণ্ঠে বলে দিল, আলহামদুলিল্লাহ, কবুল। তারপর থমথমে চারপাশ। সব কাজ সম্পন্ন হলো, সবার খাওয়া দাওয়া হলো। তারপর সে সময়, বিদায় সময়। স্রোত নিশ্চুপ ছিল, শান্ত ছিল। তবে শান্ত হতে পারেনি তার বাড়ির প্রিয় মানুষগুলো। নোংর জ্ঞান হারালো অতিরিক্ত কান্নায়। কণিকা কেঁদেই চলল। বাড়ির প্রতিটা মানুষ কাঁদল। বিদায়ের সময় মেয়েকে হৃদের হাতে তুলে দিয়ে প্রবীণ শেখও কেঁদে উঠল। তখন মধ্য রজনীর প্রথম প্রহর। ঘড়ির কাঁটায় একটা ছুঁই ছুঁই। প্রবীণ শেখ, প্রলয় শেখ, রবিন শেখ, রুদ্ধর বাবা, শ্রাবণের বাবা একসাথে বসে আছে বসার ঘরে। মেয়ে বিদায় দিয়ে তার হৃদয় আজ বড়ই জীর্ণ শীর্ণ। হবেই বা না কেন? একটা কলিজার অর্ধাংশ টুকরো করে দিয়ে দিল যে। তার এই শান্ত মেয়েটির জন্য তার চিন্তা ব্যাপক। তার দুটো পাখি তার জান, একটা চঞ্চল নাজুক, তো আর একটা শান্ত নিশ্চুপ। কখনো কোনো সমস্যা হলে মুখ ফুটে বলবে না, অসুস্থ হয়ে পড়ে থাকলেও কাউকে জানাবে না, কিছু প্রয়োজন হলেও কাউকে জানাবে না। এখানে তো তাও কথা পেট থেকে বের করার জন্য বোনেরা ছিল। হৃদের উপর পূর্ণ ভরসা আছে তার। হৃদ তার মেয়ের সম্পূর্ণ খেয়াল রাখবে। তবুও চিন্তা থেকেই যায়। তার মেয়ে পানির মতো, সে জানে যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে। তবুও কোথায় যেন কিঞ্চিত চিন্তা থেকে যায়। একটা হাতে 5 আঙ্গুল যেমন সমান হয় না, এ বাড়িতেও তেমন সবাই এক হয় না। সবার সাথে মানিয়ে নিতে পারবে সে জানে, কিন্তু তবুও কিছু যদি বলে মেয়ে তো কষ্ট পাবে। বাবারাও অদ্ভুত হয়, কিন্তু তার মনে হয় সে একটু বেশি অদ্ভুত। চিন্তা করিস না প্রবীণ, চিন্তা করিস না, ওরা সবাই অনেক ভালো। স্রোত ভালো থাকবে। বাবার কথায় প্রবীণ শেখের ভাবনার সুতা কাটলো। ঠিকঠাক হয়ে বসলো। পাশেই এক হাত জড়িয়ে বসে আছে নোংর। মেয়েটা তার আপুকে একটু বেশি ভালোবাসে। তার মনে হয় তার নারী ছেড়েই মেয়ে দুটো হয়েছে, অথচ জন্ম দিয়েছে তার স্ত্রী। তার হয়তো আরও বেশি কষ্ট হচ্ছে। মহিলাটা কঠিন ধাঁচের বরাবর। বুক ফাটবে, তবুও মুখ ফাটবে না। কিন্তু সে তো জানে না মানুষটি কত ভালোবাসে মেয়েদের। সে বরাবর মেয়েদের বেশি আদর করত, তাই কণিকা শাসনে রাখত। বলতো দুজন একসাথে আহ্লাদ করলে মেয়েরা বিগড়ে যাবে। সেই ছোটবেলা থেকেই তাই কঠোরতার মুখোশ পরে থাকতো। চমৎকার একজন জীবনসঙ্গী পেয়েছে সে। নিঃসন্দেহে ভালো মা, ভালো বউ এবং ভালো মানুষ। সামনে তাকিয়ে দেখলো মনমরা হয়ে বসে আছে।
ভাবলো এবার একটু স্বাভাবিক হওয়া উচিত, নয়তো সৃষ্টিকর্তা নারাজ হবে। কারণ এটা তো তার সৃষ্ট পবিত্র নিয়ম, পবিত্র বন্ধন। মেয়েকে বিদায় দিলেও বাড়ির একটা মানুষও এখনও কেউ কিছু খায়নি। মনমরা হলে চলবে? মেয়ের বিয়ে হয়েছে, খুশি থাকতে হবে। তার মেয়ে বড় হয়ে গেছে। প্রবীণ শেখ এবার স্বাভাবিকভাবে বলল, আরে আব্বা, কি বলছো? চিন্তা করবে কেন? মেয়ের বিয়ে হয়েছে, খুশির মুহূর্তে আমাদের। আর বিয়ে যেহেতু হয়েছে, মেয়ের বিদায় করতে হয়, স্বাভাবিক। একটু মন খারাপ লাগছিল, ঠিকই আছে। এখন তোমারও এখন স্বাভাবিক হও। বললে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর স্ত্রীর উদ্দেশ্যে বললেন, কণিকা, তুমি এখন কেমন যেন হয়ে গেছো। আমার যত্ন করো না, আমার করো না মানলাম, কিন্তু বাড়ির মানুষদের কথা ভুলে যাবে? সবাই না খেয়ে জানো, যা চাও বসাও। বাড়িতে কত মেহমান, এখানে তাদের চা দাও, আর তারা ভাববে একদিন আপ্যায়ন করতে হাঁপিয়ে গেছে। তারপর সবাই মিলে খেতে বসবো। রাত তো শেষ হয়ে আসছে। স্বামীর কথায় অপ্রস্তুত হলেন কণিকা। আসলেই বাড়িতে এখনও দূরের মেহমানরা আছেন, তাছাড়া গ্রামের কিছু কাছের আত্মীয়রা আছেন। সবাই জেগে। একটু আগেই স্রোত বিদায় হয়েছে, অনেকে রয়ে গেছে। আবার বাড়ি কারো খাওয়াও হয়নি। কণিকা স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙালো। লোকটা একটু বেশি বলে। সে রাগ দেখিয়ে উঠতে উঠতে বললেন, বাবা, আপনার ছেলেকে বলে দিন খুশি কথা বললে কাল আমি ওর বাপের বাড়ি চলে যাব। ভুল হয়ে গেছে, কথা ঠিক হলো না, ঢং দেখে বাঁচি। এবার হেসে উঠলেন প্রবীণ শেখ। সবাই হাসলো। হালকা হলো যেন পরিবেশটা। যাক, স্বস্তি ফিরল। প্রলয় শেখের পাশে সিঙ্গেল সোফায় মাথায় হেলিয়ে বসে আছে রুদ্ধ। প্রলয় শেখ নাতির দিকে তাকিয়ে উঠল। নোংরের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ওর সাথে একটু কথা বলো গিন্নি। নোংর দাদুর দিকে তাকিয়ে শব্দহীন মুখ নাড়ালো, বলল, কথা বলে না তো। প্রলয় শেখ বোঝাতে বলল ইশারা দিয়ে। চলে গেল এখান থেকে। স্রোত যাওয়ার আগেও বলেছিল, বসে একটু রুদ্র ভাইয়ের সাথে কথা বল। বোঝা মানুষটা মন ক্ষুণ্ণ করে আছে। এদিকে ফুপিমাও অনুরোধ করেছে যেন বুঝিয়ে কিছু বলে, কিন্তু কি বলবে সে? লোকটা কথা অবধি বলছে না, এমনকি সবাইকে এড়িয়ে চলছে। রুদ্ধরাজ শরীরটা ক্লান্ত লাগছে আর ব্যথা করছে। খেয়াল করলো নোংর। আপাতত আশেপাশে দাদু ছাড়া কেউ নেই। রুম্পা রুদ্ধর পাশের সোফায় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সবাই মাত্রই উঠানার দিকে গেল। বাড়িতে আত্মীয়রা আছে, সেখানেই। এর মাঝেই রুম্পার ডাক পড়ল। রুম্পা উঠে চলে যাবে, ঠিক সে সময় খানিকটা থামলো। নোংর দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, এখানে বসে আছিস কেন? আই, সবাই তো বাইরে, চল আমার সাথে। কিঞ্চিত রাগ হলো নোংরের। রুম্পা আপা বাড়াবাড়ি করে। নোংর ফুস করে নিঃশ্বাস নিয়ে বলল, আও তুমি, আসছি আমি। এর মাঝেই ফের ডাক পড়ল রুম্পার। ছুটে এগিয়ে গেল ফোঁস করতে করতে। নোংর যেন সুযোগ পেল, উঠে গেল রুদ্ধর দিকে, বসলো পাশের সোফায়। আমতা করে বলল, আপনার কি খারাপ লাগছে? উত্তর দিল না রুদ্ধ। হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো নোংর। উত্তর না পেয়ে ফের বলল, আপনি কি আমার সাথে কথা বলবেন না? রেগে আছেন? ফোঁস করে নিঃশ্বাস নিল রুদ্ধ। নোংরের দিকে না তাকিয়ে পা খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বের হলো। যাওয়ার আগে বলল, আমার খাবারটা উপরে পাঠিয়ে দিও, আমার ভালো লাগছে না। স্পষ্ট টের পেল রুদ্ধর সাথে কথা বলতে চাইছে না। অবহেলাগুলো যেন বুকে গিয়ে লাগলো। মুখ চেপে কেঁদে উঠল নোংর। ও যেন সহ্য করতে পারছে না আর। এর মাঝে এলো তরি। বোনকে কাঁদতে দেখে ব্যতিব্যস্ত হলো। উৎকণ্ঠা হয়ে শুধালো, কি হয়েছে নোংর? কাঁদছিস কেন? নোংর ফুপিয়ে উঠে বলল, রুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না আপু। জড়িয়ে ধরলো তরি বোনকে। কিঞ্চিত হাসলো। বড়টার তো কাম সারলা, এইবার ছোটটার পালা। সুন্দরী মাইয়া বেশি ঘরে রাখতে নাই। শ্রাবণের বউ মাইয়া আবার বেশি চঞ্চল ভালা ঘর পাইলে ওরে বিয়া দিয়া দিও। বলে পান মুখে পুরল আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম সম্পর্কে প্রবীণ শেখের ফুপু। মহিলার মানুষের নিন্দে না করলে পেটের ভাত হজম হয় না। কণিকা অপ্রস্তুত হলো। পাশেই মহিমা। এমনই নোংরের বিয়ে নিয়ে বাড়িতে ঝামেলা হচ্ছে, তার উপরে এই মহিলা এসব শুরু করেছে। কণিকা খেয়াল করেছে রুম্পা তরির আগে নোংরের বিয়ের ব্যাপারটা রবিন শেখ ভালো চোখে দেখছে না। তাছাড়া রেহানাও আছে।
এতগুলা মেয়েকে রেখে নোংরকে বিয়ে দেওয়ার ব্যাপারটা। কণিকা চা বানাচ্ছিল আত্মীয় স্বজনদের জন্য। সবাইকে সবার ঘর দেখিয়ে দিলেও অনেকে জেগে আছে, তাদের জন্যই চায়ের ব্যবস্থা। এর মাঝে এলো তরি নোংর। তরির দিকে তাকিয়ে নাট ছিটকালো মহিলা, অতঃপর বলল, এটা রবিনের মাইয়া না? এই মাইয়া তুই ভালো কইরা হাঁটবার পারস না? সন্ধ্যায় দেখলাম পর পুরুষের উপর উবুর হয়ে গেছস। মাইয়া মানুষ চোখ কান খোলা রাইখা চলবি, নাকি ইচ্ছা কইরা এমন করছস? কণিকা অবাক হলো। মহিলাকে দেখলে তার গা পিত্তি জ্বলে। সে এগিয়ে এসে বলল,